সে বলল যে আমার লিগ্যাল গার্ডিয়ান একমাত্র হেলেনা জাহাঙ্গীর, আমার সাথে ওভার দ্য ফোনেও কথা বলা দিল। এখন হেলেনা আপাকে আমি চিনি আজকে থেকে না, আমি এবং তার পরিচয়, আমাদের পরিচয় এক যুগের কাছাকাছি। কিন্তু রাসেল মিয়া যেভাবে করে তার তার নাম বিক্রি করতো বিভিন্ন জায়গায় যে আমি হেলেনার ভাই, আমি হেলেনা জাহাঙ্গীরের আসলে ভাই। অ্যাকচুয়ালি আজকে আমি বুঝতেছি যে আমার পরিচয়, আমার পরিচয় তো অনেকে। হ্যাঁ, এটা এটা কিন্তু আসলে তাহলে এটা তো এটা এটা তো ঠিক না, এটা তাদের দোষ ইলিগেল। না, এটা আমাদের দোষ না। আমার পরিচয় দিয়ে যদি মানে আপনারাও কিছু বলেন, তাহলে তো এটা তো আসলে একটা ক্রাইম। ক্রাইম। আমার আমার কিন্তু সে রাসেল আপন ভাই না, আমার Blood ও সামাজিক। না। হ্যাঁ, আমার সামাজিক ভাই। আমাকে অনেকে বোন ডাকে, আমি তো ওরও বোন, ওর আপা আপা, ও তো আপা আপা ফোনটা করে আপা করে চিল্লান দেয় আপা। কারণ আমার তো কিছু করার নাই, কোরআন ছিল তো আপনার হ্যাঁ সাথে আর আপা, কারোর সাথে না যোগাযোগ না না, করতে ওটা দেয় বলে নাই। ভালোবাসি আপা, আমার বড় বোন না, তুমি আমার একমাত্র বড় বোন। এবং ও বর্ষা একটা ভয়েস দিছে আমাকে যে আমি জানি তুমি এমন একজন নারী বাংলাদেশের, আমার মায়ের পর আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহর পরে আমি তোমাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমি রেখেছি। আমি ওর এবং সমস্ত ভয়েস বললাম না যে তার কোরআনের ও পর এবং থেকে কালকেও তো চাইছে, আমি দেই না, আমি বলছি, না, আমি এটা করতে পারবো না, আমি কোনোদিন কোনো অনৈতিক কাজ করতে পারবো না, আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি দিছো আছে, আসলে দিছো আছে, সব আছে আমার কাছে ডকুমেন্টস। বাট আমি এগুলি আসলে, একটা মানুষের সবকিছু খোলসা করতে হয় না, কাপড় খুলে ফেলে তো খুলেই গেল, তাই না? সো সবকিছু খোলসা করতে হয় না। এখন তোমার আমি ওর রাসেলের পাসপোর্ট করে দিছে কে? রাসেলকে নাকি 20,000 টাকা দিছে এই না বলছে বার্থডেতে তুমি ওরে 20-30 হাজার টাকা দিছো, ওটা দিয়ে আমাকে মোবাইল কিনে দিছে। কার বার্থডেতে? ঘুম থেকে উঠছে আমার বার্থডেতে, ওই যে 7 তারিখে ঘুম থেকে উঠে ডান পাশে যে মোবাইল পাইছে, আমি বলছি টাকা কোথায় পাইছো, ওর তো কোনো ইনকাম নাই। বলছে তুমি বললো না আমি হেলেনা আপা আমাকে টাকাটা পাঠাইছে। ইটস ভেরি নর্মাল, আমার কাছে তো এটা এত ভাই তখন সেন্সিটিভ লাগে আমি নাই। সিনেমা নাটক ছাড়া রাসেলের হাতে যদি 1 টাকা দিয়ে থাকি, এটা যদি কোনো ইনভেস্টিগেশনে বাইর করতে পারে, যেই সাজা দেবে সেই সাজায় মাথা পেতে দেবে। কিন্তু আপনারা যে সরকার বোন দাবি করছিল, আপনারা বোন ডাকলে তো আমাকে তো হাজারো বোন ডাকে, আমার কাছে 1000টা চাকরি চায়। আমি তো সবার বোন হতে পারবো না, আমি বোন, ওর বোন ঠিক আছে তো আমার, আমাকে ডেকেছে, আমি আদর করেছি। ও আমাকে বোন ডেকেছে, ওকে আমি আদর করেছি। কিন্তু ও প্রভাবশালী নারীটাকে সেটা আমি জানতে চাই। ওর না, কোন এখন প্রভাবশালী নারী 20,000 টাকা দিয়ে সেটা আমি জানতে চাই। কে ওর না, এখন আমি বলি প্রভাবশালী নারীর নামটা আমি আইনের বাইরে গিয়ে বলতে পারবো না। এক, কারণ ইনভেস্টিগেশন এটা আসতে হবে, আমি চাই না না, সেটা বলো যে এড়িয়ে যাক। বাট তুমি যে না, এটা তুমি শিওর হ্যাঁ, থাকো। এটা বলে দাও। আর তুমি আমি যদি যে না, না হও তাহলে হ্যাঁ, তোমার তো এটা গায়ে লাগার প্রশ্নই প্রশ্নই আসে না, কারেক্ট। বাস। না, কিন্তু তুমি হচ্ছে তোমার লয়ার বলছে আমার ক্লায়েন্ট বর্ষা চৌধুরীর হাজবেন্ড আসামি রাসেল মিয়ার বোন পরিচয় দিয়েছে একজন প্রভাবশালী নারী। শুনো, প্রভাবশালী নারী, এখন ওই প্রভাবশালীটা তুমি তোমাকে দাবি আমি করছো। তো প্রভাবশালী নাই, আমি তাহলে প্রভাবশালী। এবার থামো। হ্যাঁ, আমি কি, হ্যাঁ যদি কেউ তাকে সাহায্য করে বের করতে, হ্যাঁ কেউ যদি তাকে হচ্ছে যে ইন্ধন দেয় যে সে ক্রাইম করতে, তাকে সহযোগিতা করে, সেক্ষেত্রে আপনি যদি না করেন, আপনাকে তোমার আইন এটা ধরবে কেন না। আসবে? সেটা বলছে। সে আমি হচ্ছে স্পষ্টবাদী, একটা কথা বলি, আমি সারা জীবনে প্রতিবাদ করে কিন্তু আমি 2বার জেলে গেছি, আমি কিন্তু প্রতিবাদের নারী। আমার কথা হচ্ছে যে এই ধরো তো এই রাসেল টুডে টুমোর তো বের হবে। অবশ্যই। আমি ওকে বলছি কিন্তু এটা যে ও কিন্তু আজকে না কালকে বের হবে, কালকে না পরশু, আমাকে বের করতে হবে না, যে কোনো মাধ্যমে বের হবে। অথবা সে ওই সরকারে যে উকিল আছে ফ্রিতে বের করে, তাদের মাধ্যমে সে বের হবে। কিভাবে বের হবে? তার নামে 17টা মামলা হয়েছে। 17টা হোক, আমি বলি 17টা। এর আগে ডাকাতি মামলা ছিল। আমি লিগ্যালটা বলতেছি, বাস্তবতা, ফ্যাক্টটা বলতেছি। হয় না। আপনাদেরকে বুঝতে হবে ফ্যাক্ট কি। একটা আসামি ও তো খুনের আসামি না, সে রাজীবন থাকবে না। আমি কিটা বলতেছি, আমি ওর পক্ষে বলতেছি, কিন্তু আমি ওর বিপক্ষে বলতেছি না, আমি ওর পক্ষে বলতেছি, আমি রাসেলের পক্ষে না। রাসেল টুডে অন্যায়ের পক্ষে না, অন্যায়ের পক্ষে না, রাসেল বর্ষের পক্ষে না, অন্যায়ের পক্ষে না, আমি ন্যায়ের কথা বলতেছি। রাসেল টুডে টুমোর বের হবে, যেভাবে হোক বের হবে, তাই না? বের হবে কিনা? যদি আপনি করেন না, না, আমি করতে পারবো না, আই হ্যাভ নো মানি। আমি সবাইকে বলেছি আমার কোনো টাকা নেই। আপনি আমি- কনফার্ম যে বের হবে, হ্যাঁ, কনফিডেন্স না না, একটা খুনের আসামি যাবজ্জীবন হবে, সেও কিন্তু জামিনে বের হয়। কি বলে, আমি যখন জেলে ছিলাম, শত শত মেয়ে খুনের আসামি, সৎ মা ছিল, বাচ্চাকে মারছে, ওরা বের হয়েছে না, 2 মাস পরে বের হয়ে গেছে, 1 মাস পরে বের হয়ে গেছে, 15 দিন পরে বের হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন তো আচ্ছা, কোনো না কোনো ভাবে বের হবে। বের হবে না, সরকারি উকিল আছে ওইখানে, তো সরকারি উকিলরা যায়, গভর্নমেন্টের পিপিরা যায়, বলে কার দয়া লাগবে, কার কেউ নাই, অনেকের বাবা মা নাই, ভাই বোন নাই, এতিম হিসাবে অনেকে অনেকে বের করে। আমি বলছি আমার টাকা নাই, আমি বর্ষাকে বলছি, যখন উকিলের কথা বলছি, ওরা SMS দেখাইছে, মানে আমাকে ভিডিওটা অনেকে পাঠাইছে, নাহলে কিন্তু আমি এগুলি নিয়ে আমার মানে আসলে কথা বলার উচিত না আর কি। উনি বলতেছে যে মেসেজ দেখাইছে, তো মেসেজ আমি উনি লিখলাম যে আমার যে টাকা থাকতো, ও বলতেছে তুমি বের করবো, আমি নো,
বের করতে গেলেও তো 50,000 টাকা লাগবে, সেই টাকাটা আমার কোত্থেকে দিব আমি? আমাকে তো প্রতিদিন বলে যে আপনাকে যারা আপনার পিছনে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মামলা করেন। আজকেও বলছে, এটা আমার ম্যানেজার বডিকে সবাই প্রমাণ, আজকেও বলছে। আজকে অনেকে ছিল সাংবাদিক দেখছে আমার পিছনে মানুষগুলো যে আপা দেন, ওরে দেন, ওরে দেন, ওরে দেন। আমি নো, আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করব না। একমাত্র আল্লাহ পাক আমার বিচার করবে, করেছে, করবে। মানে আমি আল্লাহর ঘরে 2-2 বার গেছি, তারপরে কিন্তু আমি বিচারটা পাইছি। আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা বুঝে না চিনে না তারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করতেই পারে, কাছ থেকে যারা দেখে তারা বুঝবে আমি কে। আমাকে বোনটাকে কেন, নিশ্চয়ই আমার মধ্যে সেই জিনিসটা আছে বলেই বোনটাকে। একটা মানুষ ভিক্ষা করলেও কিন্তু টাকা ইনকাম করা যায়, সে কিন্তু সম্মানিত হয় না। কিন্তু আমার সম্মানটা কিন্তু আমি করে করে অর্জন করেছি। আমার সম্মানে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু আমি ছাড় দিব না কখনো। ইঙ্গিত করেও যদি আঘাত দেয়, ইঙ্গিত আমি বলে দিচ্ছি, ইঙ্গিত করে যদি কেউ আঘাত দেয় আমি কিন্তু ছেড়ে দিব না, যদি আমার দিকে নজর দিয়ে ইঙ্গিত দেয়। আপা আরেকটা আজকে একটা বিষয় হচ্ছে খুব মজা লাগছে, অনেকে বলতেছিল আপনি নাকি আওয়ামী লীগ করতেন, এটা আপনাকে আওয়ামী লীগের লোকজন আমার টেলিভিশনে, জয়যাত্রা টেলিভিশনে এমন কোন আওয়ামী লীগের নেতা নাই, আসে না, এমপি নাই, মন্ত্রী নাই। আমি বলছি যে দুর্নীতিবাজ এমপি মন্ত্রী গণার সময় নাই আমার। এবং খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে একটা ছবি থাকার কারণে আমার 9টা মামলা হয়েছে। আমি 9 দিন, মাসে 9 দিন আমাকে কারাগারে যেতে হয়। এটা শিফট করো, এটা না, না, ব্যক্তিগত আওয়ামী লীগ বিষয়টা করতেন শিফট কিনা করো, এটা বলছি। ব্যক্তিগত এটা নিয়ে বিষয়। আমি ব্যবসা করে আমি সব দলের সাথে আছি। যখন যে আজকে তো আমাকে মহাসচিব করার জন্য কয়েকটা দল, আমি নাম বলবো না, আমাকে ডেকেছে মহাসচিব বানাবে, নতুন অনেক দল হচ্ছে তো। কিন্তু আমি বলছি আমি রাজনীতি করবো না, টোটালি রাজনীতি করবো। তবে হ্যাঁ, আমি প্রেস কনফারেন্স করে বলবো আমি রাজনীতি করবো না, যে আমরা ব্যবসায়ীরা সবার সাথে থাকতে হয়, সব দলের সাথে থাকতে হয়। আমার ছেলের বিয়েতে সব দলের লোক আসছে, আমার মেয়ের বিয়েতে সব দলের লোক আসছে, এটা আসলে প্রশ্ন করার কিছু নাই। আপনি হঠাৎ করে মানে বর্ষার পাশে, হ্যাঁ, আসলে বর্ষা তো ওই যে পাটা বের করে আপা গো আমি ব্যথা মরে যায়, তা আমার কি মায়া লাগে না? ও আমার মা ডাকে, বোন ডাকে, আমার মায়া লাগে না? আমি তো রাস্তা যত ফল ফ্রুট পাই সব রকমের ফল ফ্রুট নিয়ে চলে গা, কারণ আমি জানি যে আমার ওরে জিজ্ঞেস করো তো কতদিন খাওয়াই দিছি আমি। হ্যাঁ, আমি খাওয়াই দিছি ওরে, কারণ ও না খায়া খায়া আমি তুমি কেন মানুষের জন্য না খেয়ে মরতেছো? তোমার বোঝা উচিত, তুমি একটা মানুষ, তোমার 2টা বাচ্চা আছে। একটা মানুষের বাচ্চা দিয়ে সারা জীবন পার করে দিতে পারে, তুমি কেন একটা ছেলের পিছনে একটা নষ্ট করতেছো? খাও। ইভেন হ্যাঁ। যখন মারতো আপাকে ভিডিও করে করে পাঠাইতাম আমি, যে আপা এই দেখো তোমার ভাই আমারে মারছে, আপা এই দেখো। হ্যাঁ, কারণ একমাত্র আরেকটা জিনিস ছিল যে রাসেল আপা যদি বলতো আই রাসেল তুমি এখন এখান থেকে যাও, ও দৌড়া ভেগে যেত। আর যদি আই রাসেল তুমি এখন এটা করো, সাথে সাথে যেহেতু সে আমাকে মানে উঠতো আমার সম্মান কথা, করে, বসতো আপার কথা। আমি ওকে স্নেহ করতে, মানে সত্যি সেই কথা। ক্ষেত্রে আপা মানে এত গ্যাঞ্জাম, এত ঝামেলা হয়েছে, যেহেতু আপনাকে রাত্রে সম্মান করে, তাহলে এই বিষয়টা তো আপনি মিউচুয়াল করে দিতে পারেন। না, ও তো ভালোবাসে। না আপনি তো মিউচুয়াল করে দিতে মিউচুয়াল পারেন। করেছি তো, অনেকবার করেছি। শেষে তো কোরআনই ছোঁয়াইলো। লাস্টে তো মানে মানে কোরআন শরীফ ছুঁয়ে ও বলছে, ওর কথা ও রাখছে, ও বলছে যে আমি কোনো ভিডিও করবো না, ভিডিও কিচ্ছু করি ভিডিও ছাড়বো না, করবো না, ধরবো না। রাসেল বলছে আমি ওর গায়ের জীবনে হাত তুলবো না। কোথায় ছিলাম? হ্যাঁ, আমি বলি হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে আপা, আমি একটা জিনিস বলি, যখন সে অসুস্থ হলো আগের দিন, বিয়ের আগের দিন, তখন আপাই আমাকে বললো বর্ষা তোমার বাসাটা কাছে, যাত্রাবাড়িতে, তুমি তোমার বাসায় নিয়ে যাও। কে কে আছে বাসায়? আমি বললাম আমার বাসায় আম্মু আছে, আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে। পরে বললো নিয়ে যা, তোমার বাসায় নিয়ে যাও। তো আমার বাসায় নিয়ে আসা হলো। এরপরে আপাকে কিন্তু সেই বলছে যে বিয়ে রত্না কবির আপার বাসায় হবে নাকি, এই তো কথা। এবং লিগাল হাসতেছে, গাড়ি পুরা ভেঙে ফেলতেছে হাসতে হাসতে। তখন আমি বলছি বাসা যায় কিন্তু তুমি কাঁদবা। কাঁদছিলি না তুই? ও কাঁদছিল বাসায় এসে, কাইদা রাত্র 3টা পর্যন্ত। অভিশাপ দিছিলেন। আরে না, বাসায় আসলেই তো ঝামেলা। না, এমনি অনেকে বলে আমার জিহ্বার বাসায় থাকলেই নিঃশ্বাস, তো নাকের নিঃশ্বাস মারামারি। নাকি অভিশপ্ত, মানে কিছু বললে ফলে যায়। তো ওরা, আমি বলছি তুমি বাসা যায় কিন্তু কাঁদবা। বলে কি আরে না আমি আর কাঁদবো না। ঠিকই বাসায় এসে সে মানে সারা রাত কাঁদছে লাইভের মধ্যে। না, লাইভের মধ্যে সারাত কাটি নাই, নামাজে কাটছি। নামাজে কাঁদছে, লাইভেও কাঁদছো, পরেও কাঁদছো। যাই হোক, পরে আমিও আমার বোনকে বলছি, মেয়েকে বলছি দেখছো, আমি বলছিলাম না ও কাঁদবে, ঠিকই ও কাঁদছে। যে এখন আবার হাসতেছে, মানে ও আমার সাথে থাকলে ভালো থাকতো। মানে লাস্ট কিছুদিন আপনাদেরকে আমি বলেছি না যে, আমি বলি যে রাসেল যখন আমাকে কোরআন ধরাইলো, হ্যাঁ, আপার বাসায় মেরে টেনে নিয়ে গেল। হ্যাঁ, আপা তো আর এই বাসায় আমার বাসায় না, সে তো আর জানে না মানে মারছে না কি করছে। টেনে সেচড়ায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আপার বাসায় বসে সে আপাকে কোরআন সে বললো আমি আর মারবো না, ঠিকঠাক সংসার করবো। আপনার কথার পয়েন্টটা ধরবে। এরপরে আমাকে আপা বললো তাহলে ও যা চায়
তুমিও তাই করো, কারণ সংসারের প্রায়োরিটি তো ফার্স্ট ভাই। আমি তো সংসার করার জন্য বিয়ে করছি। তো আমি কি বললাম যে ঠিক আছে ভাই, আমার কারোর সাথে কমিউনিকেশন লাগবে না, আই ডোন্ট নিড এনিওয়ান, আমার ভাই সংসার লাগবে, ওকে ডান। এবং এটাও বলছে যে কোনো রেকর্ডিং করা যাবে না, কোনো ভিডিও করা যাবে না, কোনো কিছু করা যাবে না। দুজনকে আমি কিন্তু- দুজনকে কন্ডিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সেটা মেনে নিলাম। এরপরে কি হলো, সে আবার মারধর, আবার টাকা চাওয়া। আমার মামাতো ভাইয়ের বিয়েতে আপাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমি তো রেডি ছিলাম হ্যাঁ, যাওয়ার আপা জন্য। যাওয়ার জন্য রেডি ছিল। রাসেল মিয়া বিয়েতে যাবে, 3 লাখ টাকা না দিলে যাবে না। এবং এটাও কিন্তু আপাকে আমি ভয়েস মেসেজ পাঠাইছি। এবং আমাকে রাসেল মিয়া যখন ধরেন ঘরের মধ্যে, এখন আমি তো মার সাথে কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, কোথাও নাই, আমাকে যদি একটা চড়ও দিত, একটা গালিও দিত, সাথে সাথে আপার আমি ভয়েস পাঠাতাম, আপা তোমার ভাই আমার সাথে এটা করতেছে, আপা রাসেল আমার সাথে এটা করছে, আপা রাসেল লাস্ট আমারে মারছে। অনেকদিন আমার সাথে অ্যাটাচ ছিল। এর মধ্যে আমি হজ করেছি ওদের বিয়ের পরে, ব্যাংককে ছিলাম প্রায় 15 দিন, হজে হ্যাঁ, ছিলাম প্রায় তখনই তো first 1.5 মারে। মাস। হ্যাঁ, যখন যখন হজে বিয়ের গেছে ও পর- আমাকে ফোন করেছিল, কান্নাকাটি করতেছে, ওকে মারছে বোধহয়, 2টা থাপ্পড় দিছিল না, কান্নাকাটি করতেছে। পরে আমি আমার হাজবেন্ডকে দিছি, আমি বলছি, কথা বলো তো। বিয়ের পরের ঘটনা। ও বলতেছিল আমি সুইসাইড করবো, অনেক কষ্টে ইয়ে করতেছিল। পরে যেহেতু আমরা হজে গিয়ে বড় হজ না, হজে এটা গিয়েছি। বলছিলাম যে আপা তোমার ভাই দেখো মাত্র বিয়ে হয়েছে, এখনই বলো আমাকে ভাল লাগে না, আমার গায়ে হাত আমাকে তুলছে। ছেড়ে দিবে, আর আমার গায়ে হাত তুলছে। আমি নতুন বউ, আমার গায়ে কিভাবে হাত তুলো, আমি তো এটা মেনে নিতে পারতেছি না। পরে মাত্র আমার বিয়ে হাজবেন্ড হয়েছে। ওকে বুঝাইছে। হ্যাঁ, অনেক পরে দুলাভাই বলছে যে আমরা আসি, আমরা এসে, আর দুলাভাই অনেক অমায়িক মানুষ। আপনাদের এটাও কিন্তু বলছি যে আপা বলছিল 1 টাকার কাবিন, তখন দুলাভাই বলছে না 1 টাকার কাবিন হবে না, হবে 15 লক্ষ টাকার কাবিন। এটাও কিন্তু বলছি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, তুমি আগে আমাকে সব সব সাংবাদিকরা ফোন দেয় হুম। যে এই কি প্রভাবশালী নারীটাকে, প্রভাবশালী নারী কি অভাব আছে? না কে সে, মানে তুমি কি দেশের বাইরে থাকো? না, আমি তার সাথে কখনো আমি থাকবো না। কিন্তু বলছি দেশের বাইরে তুমি থাকো, দেশের বাইরে থেকে তুমি কার এসএমএস দেখাইছো, কার ভয়েস মেসেজ দেখাইছো, না, না, কি আগে দেখাইছো শুনো। সাংবাদিকরে? না না, এখানে কথা আছে। হুম। তুমি দেশের বাইরে থাকো না, আমি সেখানে স্পষ্ট করে বলছি দেশের বাইরে থেকে একজন মহিলা তাকে দেশে আসছে, তাকে এয়ারপোর্টে সে আনতেও গেছে। আমি এখন নাম বলবো না, কারণ এটা আমার সামনে আইন আছে, ইনভেস্টিগেশন আছে। আমি তো এখন যদি বলে দেয় তাহলে তো কোনো কিছু হচ্ছে না, সবাই অ্যালার্ট হয়ে যাবে, তাই না? তার প্রভাবশালী অদৃশ্যমান কয়েকজন আছে, কয়েকজন। তুমি তো বোন তার, তুমি তো তার লাইবিলিটি নিছো। না, কিন্তু তোমার লয়ার বলছে যে ওনার বোন বোন পরিচয় দেয়, সেটা আরে কে? বোন তো সবই, সেই রত্না বোনটা কবিরও তো কে? বোন। সে রত্নাকবির বোন, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমাকে সাংবাদিক আমাকে মেন করে ফোন দিছে একবার, কারণ অনেক ওই করে যে তুমি সাংবাদিক। না এখন সাংবাদিক ভাইরা ফোন দিছে, কারণ তুমি ওই যে প্রেস একটা করছো অলরেডি, এর জন্য হয়তো তারা ভাবছে হইতে পারো তুমি। প্রেস করেছি তো, আপনারা কি মানে কনফার্ম হয়ে ফোন করছে যেটা হেলেনা পাই? ওরা তো করে না, অনেকেই করছে বড় বড়। বিভিন্ন জায়গায় দেখা গেছে রাসেল মিয়া হেলেনা আপাকে বোনের পরিচয় দিত, এটা আমাদের অনেক পরিচয় দিতে। হুম। এই জন্য যে আর আপনিও বললেন যে তার একমাত্র গার্ডিয়ান হিসাবে হেলেনা আপাই ছিল হেলেনা উপস্থিত। আপা ছিল, হ্যাঁ। বিয়েতে উপস্থিত। তো সেই জন্য এবং আমরা হেলেনা হেলেনা আপার এবং সাথে not বিষয়টা only clear that, করব। না, এখন আপনাদের কাছে কি মনে হয় যে কোনো বিয়েতে গেলেই যদি অপরাধ হয়, তাহলে তো বিয়ের অনুষ্ঠানই হবে না বাংলাদেশে? কোনো বিয়েতে কেউ যাবেই না, যে এইরকম না, ও তো- এই ঘটনার পরে তো বিয়েতে যাওয়ার তো দরকার নেই। না না, এই তোমার তো লিগ্যাল গার্ডিয়ান বলছে সে।